দর্শক, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোদর্পণ। ভালো থাকুন। আমরা সবাই দত্তক বা অ্যাডপশন শব্দটির সাথে কম বেশি পরিচিত, কিন্তু এর পেছনে যে একটি অত্যন্ত স্পর্শকাতর দিক রয়েছে তা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। এমন একটি বিষয় যা আমাদের মানসিক স্বাস্থ্যকে নানাভাবে প্রভাবিত করে। আজকে আমরা আলোচনা করব দত্তক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। এই আলোচনায় আমাদের সাথে আছেন বিশিষ্ট সাইকোলজিস্ট মোহাম্মদ আতিক সোবহান ও দুজন বিশেষ অতিথি, একজন দত্তক শিশুর বাবা ও মা সঙ্গীতা আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। আচ্ছা আতিক, আমি প্রথমেই জানতে চাইবো, এই যে অ্যাডপশনের প্রসেসটা, যিনি দত্তক দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন, এদের উভয়ের মানসিক অবস্থাটা তুমি আমাদেরকে যদি একটু এক্সপ্লেইন করো। ধন্যবাদ। এটা আসলে একটা বিরাট ফ্যামিলি একটা ডিসিশন, নতুন একটা সিস্টেমের মধ্যে প্রক্রিয়াটা চালু হবে। এখানে তিনটা পার্টি এখানে যুক্ত, একটা যাকে দিচ্ছে যে শিশুটা, আর যিনি এটা ছেড়ে গেছেন যার যে তার বায়োলজিক্যাল বাবা বা মা, আর যারা মানে ভবিষ্যতে যারা হতে যাচ্ছে তাদের। তো যিনি একেবারে যে শিশুটা, তার যে অবস্থানটা তার আবার বয়স ভেদে ভ্যারি করবে। তার যদি বয়স দেখা গেছে যে 6 মাস থেকে 4 বছর, এই একটা বেল্ট আছে। 4 বছরের নিচে তার কিন্তু মেন্টাল অবস্থাটা অ্যাসেসমেন্টের সুযোগ সেই অবস্থাটা আসে। তবে যিনি ছেড়ে যাচ্ছেন, অ্যাবান্ডন যিনি করলেন, তার কিন্তু বিরাট একটা ইম্প্যাক্ট। কোনো মাই কিন্তু তার শিশু সন্তানকে অ্যাবান্ডন করতে চায় না, কিন্তু হয়তো সামাজিক প্রেক্ষাপটে আমাদের যে সমাজ ব্যবস্থা, আজকে যদি সে কোনো জঙ্গলে থাকতো যেখানে তার কোনো সমাজ ছিল না, সেখানে সে কোনোদিনই বাবা তার শিশুটাকে অ্যাবান্ডন করতো না। কিন্তু যেহেতু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে তার অনেক প্রতিকূলতা আছে, এই জন্য তার মানসিক অবস্থা শ্যাটার্ড, এবং তার মধ্যে কিন্তু ডিপ্রেশন বলো, তার মানে ভয়াল যে মানসিক নেগেটিভ সাইড গুলো, ইমোশনাল অ্যাসপেক্ট গুলো, সেটা তার মধ্যে থাকবে। এবার আসি লাস্ট পার্ট, যারা নিতে যাচ্ছে, ইটস এ হেল অফ রেসপন্সিবিলিটি। কোন জিনিসটা তার ভেতরে কাজ করছে, যার ফলে একটা নতুন মেহমানকে বা তার ফ্যামিলিতে একটা মেম্বারকে ইনক্লুড করতে যাচ্ছে, সে কতখানি প্রস্তুত। এখানে মেইন অ্যাটাচমেন্ট যেটা মার সাথেই হবে, যে যিনি ফিমেল পার্টনার, যে প্যারেন্টস, বাবারও কন্ট্রিবিউশন থাকে। এটা একটা স্পেশাল প্রজেক্ট, একটা স্পেশাল চাইল্ড, একটা স্পেশাল ফ্যামিলি মেম্বারকে তারা কিন্তু নিচ্ছে। একটা শিশুর কি কি বেসিক নিডস গুলো কি, তাকে আমি সেফটি দিব, তাকে কেয়ার দিব এবং তাকে কন্ট্রোল করব। এই তিনটা কিন্তু মানে মূল বেসিক। এই তিনটা যদি তুমি ফুলফিল করতে না পারো, তোমার যদি ওই রেসপন্সিবিলিটি বা তোমার ওই ক্যাপাবিলিটি বা তোমার যদি সেই সক্ষমতা না থাকে, আমার মনে হয় একটা শিশুকে এইভাবে নেওয়ার কোনো রাইট নাই, উচিত হবে না। তো এখানে কিন্তু একটা বায়োলজিক্যাল শিশুর লালন পালন আর একটা অ্যাডপ্টেড শিশুর লালন পালনের মধ্যে অনেক তফাৎ। এখানে যে ইমোশনাল যে অ্যাসপেক্টটা, আমাদের কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল অ্যাটাচমেন্টের ব্যাপার আছে। আমাদের এই বিষয়ে অনেক তত্ত্ব আছে। বলবির একটা অ্যাটাচমেন্ট 80-এর দশক উনি বলেছেন, এই যে মায়ের সাথে যে একটা শিশুর যে বন্ধনটা সৃষ্টি হয়, জন্মের পরে যতক্ষণ তার সাথে টাচে থাকে, এই যে স্কিন টাচে থাকে, ওই গন্ধটা কিন্তু তার মুখস্থ। এবং যখন এটা রিজেকশন হয়, কোনো কারণে যদি সে ছুটে যায়, এই জন্য আমি যে টাইম ব্যারিয়ারটা বললাম, কোনো শিশু যদি 6 মাস তুমি যদি দত্তক নাও, তাহলে এই 4 বছরের আগেই নিয়ে নাও। তাহলে তুমি বলতে চাচ্ছ যে ওই টাচটা সে ফিল করে ইউজ হবে যে এটাই আমার মা, এবং সে কন্ডিশন হয়ে যায় যে এটা কিন্তু আমার মার টাচ ছিল। যখনই ডিটাচ করলা, তখন কিন্তু তার মধ্যে ওই একটা সেপারেশন অ্যাংজাইটি সে ভুগতে থাকে, এবং এটা লেটার পার্টে তার কিন্তু সাইকোলজিক্যাল স্কেমাতে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে। তারপর যেমন প্রত্যেকটা প্যারেন্টেরই কিন্তু কিছু প্যারেন্টিং স্কিল থাকা দরকার। বিশেষ করে তাকে আমি শুধু সাপোর্টটা দিলাম, খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম, তার যে কেয়ারিং এর কম্পোনেন্ট, কন্ট্রোলের কম্পোনেন্ট, একটা শাসনের তিনটা ধাপ আছে। তাকে লিমিটটা জানাই দিতে হবে, দিস ইজ দ্য লিমিট, এবং একটা স্ট্রাকচার্ড ওয়েতে তার যে রুলস গুলা, ফ্যামিলি রুলস গুলা, নর্মস গুলা, এগুলো তাকে জানিয়ে রাখতে হবে। এবং পারসিস্টেন্ট, এবং আজকে একরকম শাসন কালকে আরেকরকম, এটা কিন্তু হবে না।
একটা লোককে তুমি কোনোভাবেই কিন্তু অ্যাবান্ডন করতে পারো না, বা তাকে নিলা Deprive কিন্তু করতে দায়িত্ব পারো। নিতে পারলা হ্যাঁ, না, সেটাই। তার যে রাইট গুলো সেগুলো তুমি ফুলফিল করতে পারলা করতে না, হবে, হ্যাঁ। তার যে কেয়ারিং এর যে কম্পোনেন্টটা তার কিন্তু কোনোভাবেই তাকে বঞ্চিত করা যাবে না। এক্স্যাক্ট, সে তো নিজে নিজে আসেনি, তুমি আসেনি। সেদে তাকে নিয়ে স্বেচ্ছায় আসছো, এনেছি। এন্ড তাকে কিন্তু সব দিক থেকে স্পেশালি ট্রিট করতে হবে, দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং এটা যারা করছে না, আমার মনে হয় তা সেই শিশুদের should প্রতি not go অন্যায় for করছে, adoption. এবং আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু এটা এই ধরনের সিচুয়েশন তাদের যাওয়া উচিত না। তো ধন্যবাদ আতিক। আচ্ছা সঙ্গীতা, আমরা তো আতিকের কাছ থেকে শুনলাম ও যে সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশনটা দিল আমাদেরকে, তো তোমার ক্ষেত্রে কি হয়েছিল? আমি তো প্রথমে ইন্ট্রোডাকশনে বলেছি যে একটা অ্যাডপ্টেড চাইল্ড আছে তোমাদের, তোমার কি অন্য কোনো সন্তান আছে? আমার দুটি ছেলে আছে। আচ্ছা ওকে ফাইন, তো তোমার দুটি ছেলে আছে, তো তুমি ডিসিশন নিলে যে তুমি একটা জি, মেয়ে আমরা চাও। মেয়ে, হ্যাঁ মেয়ে Okay, fine. চেতাম, এবং আমরা দুজনেই ঠিক করেছি যে আমরা অ্যাডপশনে যাব। যখন আমার মেয়েকে দেখলাম তখন সে 1 সপ্তাহ বয়স। তারপর সেই প্রসেস আমরা লিগালে আমরা আইনগতভাবে তাকে অ্যাডপ্ট করেছি, বাংলাদেশে যে আইন সেই আইনগতভাবে সেটা করতে আরো 1 সপ্তাহ কি 10 দিন লাগলো। তারপর আমরা তাকে বাসায় নিয়ে আসলাম। আর কোনো ফর্মালিটিস ছিল? ফর্মালিটিস ছিল, আমাদের কোর্টে যেতে হয়েছে, আমাদের মতামত নিয়েছে যে আমরা যদি তাকে মেডিকেল টেস্ট করাতে চাই দেখার জন্য যে এইচআইভি, তারপর জন্ডিস, হ্যাঁ হেপাটাইটিস বি, এসব আসলে শুধু মানে দত্তক বাচ্চা না, নিজের বাচ্চা হলো লাগে, সেটাই। হ্যাঁ। তো বাচ্চা যখন আমি নিয়েছি তখন আমরা দুজনেই ঠিক করেছি যে আমরা একেবারে নবজাত শিশু চাই। কেন? কারণ আমার শিশুর সাথে আমার সেই বন্ডিংটা আমার যেটা তরফ আতিক থেকে, বলেছে। যেটা একটু আগে আতিক ভাই বললেন, একটা হলো যে সে মায়ের গন্ধটা সে পেতে হবে, আরেকটা হলো মাকেও কিন্তু তার সাথে বন্ডিং করতে হবে। আমার নিজের দুটি সন্তান আছে, আমার মানে গর্বের দুটি সন্তান, আমি বলবো ওদের সাথে বন্ডিং কিন্তু আমার প্রথম সেকেন্ডে হয়নি। সেটাই, আমি ওদেরকে কোলে নিয়েছি জন্মের পর, আস্তে আস্তে কয়েকদিনে কিন্তু বন্ডিংটা হয়েছে, তৈরি হয়েছে। একই জিনিস কিন্তু। তা আবার যখন আমার মেয়ে যখন আমার কোলে আসলো, তারপরে সেই বন্ডিং হতে কিন্তু সময় লাগে, কিন্তু আমি যদি সেই মাতৃত্বের যে কষ্টটা, রাত জাগা, শিশুর ওই কলিক পেন, কান্না, কিভাবে চুপ করাবো, কি করব, দিশেহারা হয়ে যাওয়া, সেই কষ্টগুলো যদি আমি না নিই, তাহলে কিন্তু আমি আসলে তাহলে তুমি সেই সত্যিকারের মা হতে পারবো না, কখনোই exactly পারবো না। এটা খুব সুন্দর বলেছো সঙ্গীতা, ধন্যবাদ। আতিক, এই যে মানুষ যে বলছো অ্যাবান্ডন করে, এর পিছনে কি কি কারণ কাজ করে সাধারণত? সাধারণত দেখা গেছে যে বিভিন্ন রিসার্চে এসছে এটা যে মানে দত্তক কখন হয়, সিচুয়েশনটা এরকম হয় যে যে প্যারেন্টস বা যে মা বিশেষ করে তার ইনএবিলিটি, সেই ইনএবিলিটিটা হতে পারে তার ইলনেসের কারণে। ইলনেস বলছো? তার হয়তো শারীরিক অবস্থা এমন যে সে বাচ্চাটাকে কেয়ারিং করতে পারছে না। তার আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি পভার্টি, যেটা দারিদ্র্যের কারণে আর্থিক অবস্থানটা অতটা ভালো না, বা অতটুকু সে পারবে না। তারপর অনেক সময় বাচ্চার মার মৃত্যু হতে পারে, মৃত্যুর কারণেও সে এই পরিস্থিতিতে পড়ে যেতে পারে। সো দিস আর দ্য রিজন যে এগুলোর কারণে কিন্তু মানে দত্তকে যাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আর এই দত্তকের বেস্ট হচ্ছে যে একজন অনাথকে যদি নেওয়া যায়, একটা এটা হয়েছে কি, বিষয়টা অনাথ হলে তার বাবাও নাই মাও নাই, এখন তাকে যদি কেউ নিয়ে যায় ওই হিসাবে, তাহলে হলো কি তার যে চাইল্ডহুডের, তার যে প্রি স্কুল বা টিনেজের যে ঝামেলাটুকু, চাহিদাগুলো এটা কিন্তু পূরণ হলো, এবং বেস্ট হয় যদি ফ্যামিলি মানে মোট কথা তার যে ডেভেলপমেন্টাল যে ইয়েগুলো, লাইক তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার সোশ্যাল ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সবগুলো কিন্তু নারিশড হলো, সবগুলো অ্যাড্রেসড করা হলো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে পরিস্থিতিগুলো বললাম, যে একটা যদি মারা যায় বাচ্চাটার কি হবে, সেক্ষেত্রে তার ইয়ে নাই। আর যদি কোনো বাবা মা জীবিত থাকে, সেক্ষেত্রে যেটা পভার্টি কারণে দিচ্ছি, সেটা কিন্তু আবার একটু কমপ্লিকেসি আসতে পারে। সেই জন্যই বলা হয় যে যারাই দত্তক নিচ্ছেন, এটার মধ্যে কোনো লুকাছাপার কোনো ব্যাপার নাই, এটা কিন্তু একদম প্রথম থেকেই কিন্তু পরিষ্কার থাকা উচিত, মিথ্যা কথার কোনো আশ্রয়ের সুযোগ নাই, থাকা উচিত না। তাতে কি লেটার পার্টে হয়তো আরো সিরিয়াস অনেকে নিতে পারে না, এবং আমরা অনেকে
ভয়ের চোটে সেটা বলতে চায় না, যারাই নেয় অনেকেই ভুল করে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে জানলে কিন্তু ও ওটা হিতে বিপরীত হতে পরে পারে। পরে সে রেজিস্ট করতে না পারলে সুইসাইডও করে ফেলতে পারে। তো সুতরাং এটাই আর কি। তো ধন্যবাদ আতিক। জুয়েল ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো, আসলে আপনি একজন প্যারেন্ট, আপনি একটু বলবেন যে আসলে কি পরিস্থিতি হয়েছিল যার কাছ থেকে নিয়েছিলেন? আমি তিনটা জিনিস একটু ছোট করে বলতে চাই। Sure, প্রথম হলো sure. যে এই অ্যাডপশন প্রসেসটা প্রাতিষ্ঠানিক হলে সবচেয়ে ভালো। আচ্ছা। বাংলাদেশে কিন্তু আন্ডারহ্যান্ড অনেক হয়, মানে গরিব ব্যক্তির থেকে নিয়ে নিলাম বা অপরিচিত একজন লোকের থেকে নিয়ে নিলাম, কিন্তু আমি অনুরোধ করব যারা অ্যাডপশনের কথা ভাবছেন, এটা যতখানি প্রাতিষ্ঠানিক করতে পারেন ততখানি ভালো, তাহলে সবার রাইটটাই নিশ্চিত হয়। যিনি অ্যাবান্ডন করলেন, যিনি নিলেন এবং যে বাচ্চাটিকে অ্যাডপ্ট করলেন, সবারই এটা হয়। এবং আইনগত অনেকেই কিন্তু কোর্টে যান না, আমরা গিয়েছিলাম। আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আপনারা সবকিছু ক্লিয়ার করে নিয়েছেন? অ্যাবসলিউটলি। আমরা যেরকম হেলথ চেকআপটাও করিয়েছি, বিকজ আমরা জানতে চেয়েছিলাম আমাদের বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমরা হ্যান্ডেল করতে পারবো আগে থেকে। এবং আমরা বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতি আছে সেই অনুসারে আমাদেরকে কোর্টে এটা যেতে হয়, এর জন্য বিশেষায়িত উকিল আছেন, আপনাকে ওখানে কোর্টে ডিক্লেয়ার করতে হয় যে আমি এর দায়িত্ব অফিসিয়ালি নিলাম, রাষ্ট্র আপনাকে এই দায়িত্ব দেবে, সেটা আপনি কাগজ পাবেন, সেই প্রেক্ষিতেই ভবিষ্যতে তার সবকিছু নির্ধারণ হবে। আমরা সেটা করেছি। প্রথমত হলো প্রাতিষ্ঠানিকভাবে নেওয়ার কারণে কিন্তু আমরা ওর মায়ের সাথে আমাদের দেখা হয়নি। উনিও জানেন না আমরা সিটিআরডব্লিউ বলে একটি প্রতিষ্ঠান আছে, ওখানে দুই পক্ষের সাথে দেখা হয় না, কারণ কখনো কখনো এই দেখা হওয়া অন্য কমপ্লিকেসি তৈরি করতে পারে। আমরা যতদূর জানি ওই ভদ্র মহিলা, she was only 15, খুবই ছোট, so it was very early pregnancy of her. দুই নম্বর হচ্ছে তার পারিবারিক কারণে, তার সৎ মা বা যৌতুকের কারণে she was divorced. আচ্ছা আচ্ছা। না, প্রথমত তাকে এমন একজন লোকের সাথে বিয়ে দেওয়া হয়েছিল যে বিয়েটাই অনেক বয়স্ক এবং অসামঞ্জস্যপূর্ণ বিয়ে ছিল। তারপরে তার এই যৌতুক ইত্যাদি ইস্যুতে সে যখন প্রেগন্যান্ট হয় তখন তার হাজবেন্ড তাকে অ্যাবান্ডন করে। আচ্ছা। যেহেতু হাজবেন্ড বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন সে এই আশ্রয় ওদিকে তো আবার বললেন সৎ মা, তাহলে তার কোনো রাস্তার খোলা জায়গা ছিল না। প্রতিষ্ঠানের এসে এই প্রতিষ্ঠানের খবর সে জানতে পারে, সে এক জায়গায় এসে চাকরি নিয়েছিল। আচ্ছা আচ্ছা। সেই বাড়ির যিনি মালিক ভদ্র মহিলা, তিনি ওকে বলেছেন তাহলে তুমি এই প্রতিষ্ঠানে যাও। প্রতিষ্ঠানটির নাম সিটিআরডব্লিউ। এই প্রতিষ্ঠান এরকম মাদেরকে সহায়তা করে, ট্রেনিং দেয় এবং এই অ্যাডপশনে হেল্প করে। এটি হলো প্রথম। দ্বিতীয় হলো উনি যে আরেকটি বলছিলেন যে ওই বলা মানুষের সাথে, আপনি এই ট্যাবুটা থেকে কি, এটা তো একটা ট্যাবু। এই বাচ্চাটি পালিত, এই বাচ্চাটি পালিত না, এটা একটা হিউজ ইস্যু। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে একটি কথা বলতে চাই, যারা এই এখনো বাচ্চাকে লালন পালন করছেন, যারা ভবিষ্যতে করতে চান, তাদেরকে মেক ইট ভেরি ক্লিয়ার ফ্রম দ্য ডে ওয়ান, বিকজ আপনি কোনো অন্যায় করেননি। এইটা মানে যদি আপনি এইভাবে দেখতে চান, এটা একটা ভালো কাজগুলোর একটা। দুই নম্বর, আপনি একটা নিষ্পাপ শিশুকে, একটা মানুষকে, আমরা তো আমাদের ধর্মের কথা যদি বলেন, শ্রেষ্ঠ সৃষ্টিকে, স্রষ্টার সবচেয়ে সৃষ্টিকে আপনি আপন করে নিয়েছেন। এইখানে কিন্তু একটা ব্যাপার, আই মাইট সাউন্ড লিটল রুড, কিন্তু আমি কথাটা এইভাবেই বলতে চাই। খুব বেসিক দুইটা নিড আছে। ওই বাচ্চাটার একটা বাবা মা দরকার, আর এই বাবা মার একটা বাচ্চা দরকার। সো ইটস অ্যাবসলিউটলি গিভ এন্ড টেক বিজনেস। এটা হলো এক নাম্বার। আপনি এইটুকুতেই খুশি থাকেন না কেন, যে আপনার দরকার ছিল একটি মেয়ে বা একটা ছেলে আপনাকে জড়িয়ে ধরে বাবা বা মা বলবে, ইউ গট ইট। আর ওই মেয়েটার দরকার ছিল তাকে কেউ জড়িয়ে ধরে বলবো, মা এই কোলে আয়, বাবা তুই কোলে আয়, চল আমাকে কান্দে করে নিয়ে থেকে ঘুরে নিয়ে আসি। শি অলসো গট ইট, আর হি অলসো গট ইট। এই বেড়ে না, এটাকে খুব বেশি মহান করবার দরকার নাই। সেটাই এক নম্বর। আমাদের নিজেদের আপন শিশুরাই কিন্তু 20-25 বছরের পর আমাদের সাথে থাকবে না। ও পড়তে চলে যাবে, তারপর বিয়ে করবে, তারপর আলাদা সংসার করবে, ওর লাইফেও চলে যাবে। সো অত না, জিনিসটাকে অতখানি গ্লোরিফাই করার দরকার নেই। ইটস বেসিক। আমার আই নিড এ চাইল্ড, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বোথ পার্টি, দুই পক্ষই কিন্তু আসলে এখানে বেনিফিটেড হচ্ছে। এইটা এরকম একটা ভালো কাজকে, স্বাভাবিক কাজকে, এটা তো স্বাভাবিক, ভাত খাওয়ার মতো একটা স্বাভাবিক ব্যাপার। ইউ আর হিউম্যান বিং, আরেকজন হিউম্যান বিং এর সাথে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। এটা নিয়ে তো লুকাছাপার দরকার কি? বরঞ্চ আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনার পরামর্শ দেব, লুকাছাপা যত করবেন না, তাহলে এই জিনিসটি ভালো হবে। আপনি প্রথম দিন যেদিনই বাচ্চাকে ঘরে নিয়ে আসবেন, তার আগের দিন আপনি আপনার সব আত্মীয় স্বজনকে ঢোল দিয়ে বলে দেন যে কালকে সকালে আমার বাসায় একটা নতুন মেহমান আসবে, দুপুরবেলা এসে মিষ্টি খেয়ে যাও। পাশের বাসায় যেই ভাবে সবচেয়ে কুটনামি করে, ওকে প্রথমে ডেকে মিষ্টি খাওয়াবেন, যে আসেন এই দেখেন আমি ওকে নিয়ে আসি। ভাই, খুবই আপনার কথা শুনে খুবই আমরা মানে মজা পাচ্ছি। যাই হোক, এনিওয়েজ আমরা একটু বিরতিতে যাব, ফিরে আসছি আবার আপনাদের কাছে। তো দর্শক, এখন বিরতিতে যাব, কোথাও যাবেন না, আমরা আবার অনেক জানা অজানা কথা নিয়ে আসছি আপনাদের সামনে, আমাদের সাথেই থাকুন।